প্রদর্শক ইসমানী মির্জা পুষ্যভারতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না রয়েছেন আমাদের সাথে। প্রদর্শক, আমরা বর্তমান যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি, যে ধরনের অবস্থা বিরাজ করছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমি মানব আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসমানী মির্জা পুষ্যরাত্রির আয়োজনে। আমরা লক্ষ্য করছি যে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ, বিশেষ করে যখন ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের একটা ঘটনার যে যৌথ ঘোষণা লন্ডন থেকে আসলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের পর, এবং পরবর্তীতে নির্বাচন কমিশন যখন একটা রোডম্যাপ ঘোষণা করলো, তারপর থেকে মনে হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতিটা একটা মিশ্র প্রতিক্রিয়ার দিকে যাচ্ছিল। সর্বত এক ধরনের অস্বস্তি এবং অস্থিরতা বিরাজ করছিল। বিশেষ করে গত কয়েকদিন আমরা যেটা দেখেছি, বিপিনুর উপর হামলা, জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, আওয়ামী লীগের ঝটিকা মিছিল, একই সাথে আবার কিছু কিছু দল নির্বাচন পদ্ধতি কি হবে নানা রকম দ্বিমত তারা পোষণ করছেন। কেউ বলছে সনাতন পদ্ধতিতে, কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে শুধুমাত্র উচ্চ কক্ষ হবে, কেউ বলছে শুধুমাত্র নিম্ন কক্ষ হবে। এই সব কিছু মিলিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে, যেটি নির্বাচন কমিশন অলরেডি প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে, সরকারও সেভাবে প্রত্যাশা করছে, আপনি বর্তমান রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতিকে আপনি কীভাবে দেখেন? প্রথম কথা বলি, যেটা এখন আপনার কাছে মনে হচ্ছে, আপনি বললেন যেরকম করে যে এগুলো সব দৃশ্যমান হচ্ছে, ঠিক আছে, এগুলো এখনই দৃশ্যমান হচ্ছে, কিন্তু এগুলো সুপ্ত ছিল, হয়তো দৃশ্যমান তখন হয়নি। কিন্তু যাদের একটা অন্তর্দৃষ্টি থাকে তাদের এগুলো দেখতে পারবার কথা। ধরেন একটা দিয়ে শুরু করি আমি। গত বছরের 4 আগস্টও মানুষ জানতো না যে আগামীকালকে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন এবং নতুন সরকার গঠিত হবে, আমাদের আন্দোলনের বিজয় হবে। কিন্তু তাই ঘটল, উনি পালিয়ে গেলেন। তারপরে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন যে তাদের প্রস্তাব ছিল একটা জাতীয় সরকার করবার। সারা দেশব্যাপী ওই ঘটনার পর থেকে আমরা প্রচার করছি, আমাদের একটা বিশাল জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না, ইত্যাদি অনেক কিছু। কিন্তু উনি বললেন যে আমাদের এই প্রস্তাবে বিএনপি সায়দানি, যার ফলে জাতীয় সরকারটা হতে পারেনি। তারা বলতে চাইছেন যে এটা জাতীয় সরকারই হওয়া উচিত ছিল। তার মানে তারা জাতীয় সরকার বলছেন, আবার তারা যাকে তখন বেশ মানতেন বলে মনে হতো, ফারাদ বাজার কবিতা লিখতেন, খুব সুন্দর চিন্তাবিদ, একজন সমাজচিন্তক হিসেবে আমি তাকে বেশ অগ্রগণ্যই রাখবো। উনি বলতেন যে এটা একটা বিপ্লব হয়েছিল, কিন্তু বিপ্লবের পরে সেই বিপ্লবকে ধারণ করবার জন্যে যে বিপ্লবী সরকার হওয়া দরকার সেটা হয়নি, ফলে এটা সারেন্ডার করেছে টু ট্রেডিশনাল বুর্জোয়া ডেমোক্রেসি। ফলে এখান থেকে কি হবে কে জানে। তার মানে বুঝে দেখেন যে একদম শুরুতেই একটা বিশাল মাপের গুণগত পার্থক্য ছিল, একটা তত্ত্বগত বিতর্ক ছিল, মত পার্থক্য ছিল, যা নিয়ে আমরা হাঁটছিলাম। তারা সরকার গঠন করতে 3 দিন সময় নিল। আমাদের সাথে এরকম ব্যাপারে কোনো বিশেষ আলোচনা নেই। আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলছিলাম কারা, আমি যেটা বলেছিলাম সে অনুযায়ী হয়নি, কিন্তু সেটা কথা আমি কোনো ক্ষোভ উষ্মা প্রকাশ করছি না। বিষয়টা হচ্ছে এই যে 3 দিন পরে তারা প্রফেসর ইউনূসকে প্যারিসে ফোন করে অনুরোধ করলেন বার কয়েক, এবং তিনি আসতেন। প্রফেসর ইউনূস কারা করলেন বলছিলেন? ছাত্রদের পক্ষে। তো তখন এসছেই, শিক্ষার্থীরা তাকে অনুরোধ করেছে। এবং আমরা শিক্ষার্থী বুঝি, শিক্ষার্থী বলতে স্পেসিফিকলি কি বলা যায় যে এরকম 3-4 জন 5 জন মিলে একটা কোনো না, ওই রকম নাম তো বলতে পারবো না। তখন যারা সামনে ছিলেন সমন্বয়ক, এই নাহিদ ইসলামরাই, এখনও যাদের যাদের নাম আমরা শুনি, তারাই তাকে ফোন করেছিলেন। এবং প্রফেসর ইউনূসও বলেছেন যে এই ছাত্ররা বা এই শিক্ষার্থীরা আমাকে অনুরোধ করেছে, তারা এত বড় কাজ করতে পেরেছে, আমি তাদের সেই অনুরোধ রক্ষা করবার জন্য আসছি। কিন্তু প্রফেসর ইউনূস কোনো বিপ্লবী নন, কোনোদিনও বিপ্লবের ধারণায় উনি কারো কাছে প্রচারও করেনি। উনি একটা সংস্কারবাদী লোক, উনি রিফর্ম করতে চান এবং আপাদমস্তক একটা ওয়েস্টার্ন ডেমোক্রেসির চিন্তার লোক। অতএব উনি প্রথমেই যেটা করলেন তা হচ্ছে যে কনস্টিটিউশনারি গেলেন। উনি যে শপথ নেবেন তার সাংবিধানিক ভিত্তি কী হবে। অতএব উনি প্রেসিডেন্টকে রাখলেন, যে প্রেসিডেন্ট ছিলেন, যিনি আওয়ামী লীগের একজন বড় সংগঠক ছিলেন, খুব ছোটোবেলা থেকেই ওই দলটাই করে আসছেন, এবং তিনি সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স দিয়ে যেভাবে হলো 106-এর কনস্টিটিউশনের ধারা অনুসরণ করে হলো। তার মানে তখন থেকে আপনি কিন্তু বৈপ্লবিক পথে
থাকলেন না। এরপর থেকে এই শিক্ষার্থীরা যে ব্যাপকভাবে বলতে লাগলো এই কনস্টিটিউশন ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন কনস্টিটিউশন বানাবো, সেকেন্ড রিপাবলিক করব, এগুলো সব বিপ্লবাত্মক কথাবার্তা। আমি বিপ্লবাত্মক বলছি মানে এগুলোকে র্যাডিক্যাল বলি আমি। আপনার বিপ্লব তো হয় নাই, আপনি সরকার বদলে যেটা প্রতিস্থাপন করলেন সেটা বাই নেচার, বাই ক্যারেক্টার, বাই ক্লাস ক্যারেক্টার আগের মতোই থাকলো। তারা ওই পার্লামেন্টারি ডেমোক্রেসি যাবে, তারা বৈপ্লবিক পরিবর্তন করবার কথা বলে নাই। গণতান্ত্রিক পথে বৈপ্লবিক পরিবর্তন আনা যায় কি যায় না সেই বিতর্ক মার্ক্সের আমলে হয়েছিল। উনি এটাকে নাকচ করেননি, বলেছিলেন যে যদি গণতান্ত্রিক পরিবেশ পুরোপুরি থাকে তাহলে এর চর্চার মধ্যে দিয়েও গুণগত পরিবর্তন আনা যায়। আমাদের এখানে গণতান্ত্রিক সেই পরিবেশটা ছিল না। ফলে কি হলো, প্রফেসর ইউনূস আসবার পরেই কিন্তু আমি বলবো যে উনি একেবারেই সেই ট্র্যাডিশনাল গণতান্ত্রিক ধারা অনুযায়ী কাজগুলো করতে চেয়েছেন। উনি যে স্প্রেডশিট দিলেন, যে সংস্কার করতে হবে, যে নির্বাচন তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, গণতন্ত্র যেটা বেপথ হয়েছে, মুখ থুবড়ে পড়ে গেছে, তাকে আবার তুলতে হবে এবং তার জন্য পুরো বিষয়টা সংস্কার করতে হবে। যে সংস্কারের দাবি রাজপথের আন্দোলনের মধ্যে থেকে, অপোজিশন পার্টিগুলোর মধ্যে থেকে আসছিল। উনি সেই সংস্কারকে একটা ছকে বাঁধার চেষ্টা করলেন, একটা স্প্রেডশিট দিলেন, 166টা প্রশ্ন কী কী করলে হবে, সেই প্রশ্নের উপর রাজনৈতিক দলগুলো আনসার করতে থাকলো এবং এই আনসারের মধ্যে দিয়ে বোঝা গেল কার কতখানি মতপার্থক্য আছে। আজকে যে বিতর্কগুলো বলা হচ্ছে পিআর নিয়ে, যদিও পিআরটা সেদিন কোনো ফোকাল একটা যে আমি পিয়ার প্রসঙ্গ নিশ্চয়ই আমি তুলে রাখলাম। আমি একটা জায়গায় আসি, আপনি বলছিলেন যে ফরাদ মাজার স্যারকে, কবি, সমাজচিন্তক, খুব অনেকেই তার ভক্ত, তো তাকে ছাত্ররা পছন্দ করতেন। তো সেখান থেকে তারা প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে তারা ফোন করে দেশে নিয়ে আসলেন, তিনি তখন দেশের বাইরে ছিলেন। তো ওই জায়গা থেকে সরে আসার কি কারণটা হতে পারে বলে মনে হয়, কিন্তু তাকে পছন্দ করে থাকে? সরে আসা মানে ফরহাদ মাজার সাহেবের সাথে তাদের বা কারোর সাথে কারো তো সামগ্রিক এই অভ্যুত্থানের শুরু থেকে তার পরিণতি পর্যন্ত তো কোনো ইউনাইটেড ধারণা নেই। একটা পার্টি যেরকম সামগ্রিক রাজনৈতিক আদর্শ নিয়ে গড়ে ওঠে, দীর্ঘদিন ধরে সংগ্রাম করে, এটা তো খুবই স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন। এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে আপনি এত ওয়েল ডিফাইন্ড জিনিস পাবেন না, এত সংজ্ঞায়িত, সুচিন্তিত, দিক নির্দেশিত এটা পাওয়া সম্ভব নয়। ফলে কি হলো, ওরা ফরহাদ মাজারকে রেসপেক্ট করেন, তার লেখায় ওই আমি যেটা দেখেছি মনে হয়েছে, কিন্তু তার ওই চিন্তার সাথে তার একমত হতে পারে নিশ্চয়ই, না হলে তারা প্রফেসর ইউনূসকে দাওয়াত করবে কেন? প্রফেসর ইউনূস যে চিন্তার ভিত্তিতে সংস্কার করতে চান, ডেফিনেটলি ফরহাদ মাজার সাহেব সেরকম চান না। কাজেই তারা দুইজনকেই পছন্দ করছেন। হতে পারে তো দুই মেরুর লোককেও তো আপনি পছন্দ করতে পারেন, দুইজনকে দুইভাবে পছন্দ করেন, সেইভাবেই জিনিসটা হয়েছে। কিন্তু প্রফেসর ইউনূস ডমিনেট করেছেন, বিকজ উনি তো চিফ অ্যাডভাইজার। উনি আসবার পরে ওনার ধারামতে উনি সংস্কারের এই তত্ত্বগুলো দিয়েছেন। এই জায়গাটা একটু আপনাকে থামিয়ে বলি। তাহলে একটা বড় প্রশ্ন হচ্ছে গিয়ে, প্রশ্ন না, একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেটি হচ্ছে গিয়ে যে সে সময়ে একটা জাতীয় সরকার গঠন করার কথা বলা হয়েছিল, কারো কারো মত না থাকার জন্য সেখানে জাতীয় সরকার তৈরি হয়নি। বিপ্লবী সরকারের পথে হাঁটবার একটা কথা ছিল, বিপ্লবী সরকার না হয়ে এখন জাতীয় সরকার হলো না, বিপ্লবী সরকার হলো না, অন্তর্বর্তীকালীন সরকার হলো। এখানে কি আপনি মনে করেন, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, যদিও ক্ষমতার মসনদে আপনারা যাবার সেরকমভাবে যেতে পারেননি, কিন্তু রাজপথের লড়াকু সৈনিক হিসাবে রাজনীতি দেখতে গিয়ে, ডাকসু দেখতে গিয়ে, বড় রাজনীতিবিদ দেখতে গিয়ে আপনার কাছে কি মনে হয় যে এই বিপ্লবী সরকার না করাটা এখানে কি কোনো কারণে ভুল হয়ে গেল কিনা, বা কোনো সমস্যা বোধ করছেন? প্রথম কথা বলি যে আমি যে কথাগুলো বলছি সেগুলো সব কিন্তু আমার একদম প্র্যাকটিক্যাল ধারণা নয়, আমি ঘটনার মধ্যে থেকে বলছি না, আমি অন্যদের থেকে বা পত্র পত্রিকায় নিউজে যেগুলো দেখেছি সেগুলো বলছি। সরকার গঠনের প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম না, কিন্তু আমি জিজ্ঞাসিত হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসিত হলেও আমার এরকম মনে হয়নি যে আমার মতামতের উপরে সরকারটা হচ্ছে। আমি একটা মত দিয়েছিলাম, কিন্তু প্রক্রিয়ার মধ্যে ছিলাম না। আমি এখন যেটা দেখি, সামগ্রিকভাবে সেই মতটার কোনো স্পষ্ট সংজ্ঞাই ছিল না। ফলে আপনি আমাকে যেটা বলছেন যে এইটা একটা বিপ্লবী ধারায় হতো কি হতো না, আমি তো স্ট্রাকচারটাই বুঝছি না। আমি আছে বস্তু দিয়ে বিচার করব, সম্ভাবনা দিয়ে আমি বলতে পারি যে এটা সম্ভাবনা, কিন্তু সেইটা হবে কি হবে সেটা নির্ভর করছে অবস্থিত পরিস্থিতির উপরে। তো যা ছিল তাই হয়েছে। আপনার চেতনার ভিত্তিতে আপনি প্রফেসর ইউনূসকেই ডেকেছেন, আপনি ফরহাদ মাজারকে ডাকেননি, অথবা অন্য কাউকে যদি বিপ্লবী মনে করে থাকেন তাকে তো ডাকেননি। আর উনি যখন এসছেন তখন উনি ওনার আইডিয়াতেই আসছেন। ওনার আইডিয়া তো একেবারে লুকায়িত ছিল না, উনি একবার পার্টি করতে গেছেন,
সেই পার্টির ম্যানিফেস্টো কী ছিল, কী করতে চেয়েছেন সেটা অজানা নয়। একইভাবে উনি যে আপনার এই এই ক্ষুদ্র ঋণ প্রকল্প করে যে এত বড় নোবেল প্রাইজ পেলেন সেটার কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার। কিংবা উনি যে সামাজিক ব্যবসার কনসেপ্ট দিলেন সেটাও আমাদের কাছে ক্লিয়ার। এর মধ্যে কোনো জায়গাতে বিপ্লব নাই। তাহলে এটি কি বিপ্লবী সরকার না অভ্যর্থন সরকার, এটা নিয়ে যেটা বিতর্ক চলে আপনার কাছে? আমি অভ্যুত্থানী সরকার বলছি, বিপ্লবী সরকার অর্থ প্রশ্ন আসছে না, এটা বিপ্লব নয়। এবং এই জন্যেই বিপ্লব নয় বলে আপনি আবার এটাকে বিপ্লবের পথে ধাবিত করবার চেষ্টা করেও পারছেন না। যারা দাবি করছে, খেয়াল করবেন যে প্রফেসর ইউনূস বলছেন যে ওই শিক্ষার্থীরাই আমার নিয়োগকর্তা, তিনি সেই নিয়োগকর্তাদের প্রস্তাব কিন্তু মানছেন না। নিয়োগকর্তারাই তো মানে এখন এনসিপি বা এরা করে, তারা যে প্রস্তাবটা দিচ্ছে যে না গণপরিষদ করতে হবে, উনি যে গণপরিষদ করছেন না, তারা প্রস্তাব দিচ্ছে এই সংবিধান ফেলে দেন, নতুন সংবিধান করতে হবে, আমাদের সেকেন্ড রিপাবলিক করতে হবে। সে তার কোনো পথে তিনি যাননি। এবং শেষ পর্যন্ত যে জুলাই ঘোষণাটা পাঠ করা হয়েছে সেদিন দেখেছেন 4-5 জন তাদের খুবই ইম্পর্টেন্ট অর্গানাইজার নেতা তারা মনের দুঃখে কক্সবাজার চলে গেছেন, মানে মনস্তাপ পূরণ করবার জন্যে। আমি ভালোই মনে করি, মনে কষ্ট বরঞ্চ থাকলাম না, ওর মধ্যে কষ্ট বাড়বে, কিন্তু বিদ্রোহ আবার করেনি। তারা মনে করছে যে এরপরে এটাকে কদ্দূর নিয়ে যাওয়া যায়, হয়তো এরকম আছে, তাদের সাথে আমার কোনো কথা হয়নি, কিন্তু এরা খুবই স্পষ্ট যে ওই সবাই মানে যখন এটা গঠন করা হচ্ছে তখন খুব স্পষ্ট ধারণা ছিল না যারা আন্দোলন করেছে তাদের হাতে এটাকে পরিণতি দেওয়ার দায়িত্ব আসেনি, বরঞ্চ আসছে এমন একজনকে যিনি আন্দোলন সবাই কখনো ছেড়েনি না। তার মানে এনাকে অযোগ্য অপদার্থ আমি বলছি না, আমি শুধু এটা বলছি যে উনি এই সাবজেক্টের মানুষ নন, ফলে উনি ওনার মতো করে করতে যাচ্ছেন। কিন্তু রাজনীতিটা হয় কি, এটা আপনি গণতান্ত্রিকভাবে যদি করেন তাহলে এটার একটা কী বলবো আপনার কেমিক্যাল সংশ্লেষণ বলেন, মানে ইংরেজি বাংলা মিলে আমি বলছি একটা রাসায়নিক সংশ্লেষ হতে হবে যার মধ্যে সব কিছু ইনকর্পোরেটেড, আবার কোনোটাই কমপ্লিটলি ইনকর্পোরেটেড না। এখানে 100টা মানুষের 50টা ওপিনিয়ন আছে, কোনো ওপিনিয়নেরই পরিপূর্ণ প্রতিফলন নাই, কিন্তু 50টাই ছোঁয়া আছে। এরকম করেই গণতন্ত্র একটা পিরামিডের মতো গড়ে তোলে, মেজরিটি মাইনরিটি এর ভিত্তিতেই হয়। আমি যেরকম করে বুঝি আমি সেরকম করে বলছি। সেই জিনিসটা হয়তো প্রফেসর ইউনূস করতে চেয়েছেন, যে জন্য উনি সবার মত নিয়ে বলেছেন ঐকমত্যের ভিত্তিতে আমি করবো এটা যাই করি। কিন্তু ঐকমত্যই তো আলটিমেটলি এটা হয় না। থিওরিটা কি হয়, পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে নাকি সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, এর মধ্যে কোনো ঐকমত্যের বিষয় নেই, এর মধ্যে সত্য একটাই। তো এরকম করে ধরেন পিয়ার আমাদের দেশে ভালো হবে না খারাপ হবে, তার মধ্যে একটাই সত্য হবে। এইখানে যাতে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে না পারে তার জন্য একটা পথই এখনকার জন্যে সুনির্দিষ্ট হবে। এটা যে আপনি এই মুহূর্তে ধরতে পারবেন তা নাও হতে পারে, মত পার্থক্য থাকতেই পারে। আমরা এই মত পার্থক্যটাকে অ্যাগ্রি করছি না করবার কারণে কি হচ্ছে, আমরা বলছি এইটা না হলে ভোট করতে দেব না, এটা না হলে আমি ভোট করব না। তো এগুলো বলার কত মানে নাই। আমি যা মনে করি তাই যদি হতে পারে তো ওটার নামই তো স্বৈরতন্ত্র। আমি বরঞ্চ সবার মত নিয়ে ঐকমত্যের মধ্যে দিয়ে যাব, এই মেন্টালিটি আমাদেরকে গড়ে তুলতে হবে, অথবা সেই পরিবেশ তৈরি করতে হবে, সেরকম একটা সিস্টেম তৈরি করতে হবে যাতে সবাই বোঝে উইলফুলি, অথবা তার গতি নেই এটা মানা ছাড়া, সেরকম করে মানে কোয়ারশন। তাহলে আপনি যেটি বলছেন যে ঐক্যমত্যের ভিত্তিতে যে জায়গাটার ঘাটতির কথাটা আমরা দেখতে পাচ্ছেন, এই ঘাটতিটা কোথায় বেশি, মানে কোন রাজনৈতিক দলগুলো বেশি মধ্যে আপনার পরিলক্ষিত হচ্ছে? কোন রাজনৈতিক দল হিসেবে আপনি প্রশ্ন করলে হয়তো কোনো দলের প্রতি ইনজাস্টিস করাবে, কিন্তু পয়েন্ট যদি তোলেন তাহলে এক একজনের এক এক রকম। ধরেন এই মুহূর্তে একটা খুব বড় কথা হয়েছে, এই যে 1.5 মাস ধরে চেষ্টা করে আমরা জুলাই সনদ বানালাম, এখনো কমপ্লিট হয়নি, বানাবার পরে এইটা যে বাস্তবায়িত হবে তার গ্যারান্টি কি, এটার আইনগত ভিত্তি কি? কোনো আইনগত ভিত্তি নেই। আইনগত ভিত্তি কি দেওয়া যায়? এখন এটা আমাকে যদি জিজ্ঞেস করে, আমি তো আইনের মানুষ নয়, আমি বলবো সুপ্রিম কোর্টের কাছে যান, সুপ্রিম কোর্ট যা বলবে তাই মানতে হবে। কেউ যদি বলে না সুপ্রিম কোর্ট বললেও আমি মানবো না, তা হবে না। তো ওইখানে আপনাকে অন্তত কনস্টিটিউশন এটা বলছে যে কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশন দেবার আলটিমেট অথরিটি হলো সুপ্রিম কোর্ট। সো গো টু দি সুপ্রিম কোর্ট। এইটা তো এখনও করা হয়নি। আমরা এটা ঐকমত্য কমিশনকে প্রপোজ করেছি যে এখন যে বিতর্কটা চলছে সেই বিতর্ক নিষ্পত্তির জন্যে আগে যেরকম নিয়ম আছে ওই 106-এর ধরে আপনি ইয়েকে রেফারেন্ডাম যেন হাইকোর্টে যান, সুপ্রিম কোর্ট যেটা বলে সেটাই হবে। তার এই ব্যাপারে এখন কিছু বলেনি, না তো শেষ হয়নি। মানে এরকম করে লড়তেই সামনে যাবে। আমি
কিরণ আপনাকে আরেকটা কথা বলি, ধরেন ইউরোপের পুরো হিস্ট্রি দেখেন, গণতন্ত্র বিকশিত হয়েছে অনেক দ্বন্দ্ব, সংঘাত, রক্তক্ষয়ের মধ্যে দিয়ে। আমাদের এখানে গণতন্ত্র নির্মাণের সংগ্রামটাই তো হয়নি। আমরা গণতন্ত্র নির্মাণের যে একটা মানে নন্দনতাত্ত্বিক দিকও আছে, গণতন্ত্র নির্মাণের যেমন ধরে থিওরিটিক্যাল দিক আছে, কতগুলো আদর্শিক দিক আছে, সেরকম নন্দনতাত্ত্বিক দিক আছে। মানে এটা একটা সৌন্দর্য আছে, সৌকর্য আছে, যে আমি অনেক সময় আপনার কথা মেনে নিয়েও আনন্দিত হতে পারি। আমি ফিল করছি যে এটা মানাই আমার মহত্বের পরিচয় বা আমার বিজ্ঞতার পরিচয়। এরকম একটা জায়গা একসময় নিশ্চয়ই তৈরি হবে। এখন তো এত বড় বিতর্কের পরেও মানে আপনি চিন্তা করতে পারবেন কি আমেরিকাতে কোনো দিন মার্শাল আসতে পারে? আউট অফ কোয়েশ্চেন। ইউরোপে মার্শাল আসতে পারে? কেউ ভাববেই না। আর আমাদের এখানে মার্শাল আসলে জনগণ হাততালি দেয়। তো কত বড় ডিফারেন্সটা আছে না? ওই জায়গাটা আমি বলছি যে এইটাই হলো ডিসকোর্স, যেটা আমি মনে করি প্রফেসর ইউনূস শুরু করেছেন বা আলী রিয়াজ যেটাতে নেতৃত্ব দিয়েছেন। এই ডিসকোর্স এবং এইটাতে আমরা রাজনৈতিক দলগুলো আমি বলবো খুবই চমৎকার রেসপন্ড করেছি। কেন? আগে শেখ হাসিনা, খালেদা জিয়া কেউ কারো চেহারা দেখতে রাজি হতো না। পার্লামেন্টের নিয়ম হলো দুইজন পাশাপাশি বসবে, ওনারা মানে প্রধানমন্ত্রীর অপোজিশন লিডার দুজন দুই করে চলে গেছেন, মনে আছে তো আপনার। এবং কেউ কোনোদিন কাউকে গ্রিটিংস জানায়নি। এখন আমরা এতগুলো দল একদম ভিন্নমুখী বসে 1.5 মাস ধরে আলোচনা করেছি, মাঝে মাঝে উত্তাপ হচ্ছে কিন্তু ঝগড়াঝাঁটি গালাগালি হয় নাই। একটা কনক্লুড করে আবার থার্ড ফেজের দিকে যাচ্ছি। আমি মনে করি এটা একটা ডেভেলপমেন্ট, তবে এটাকে একটা কনক্লুশনের জায়গায় নিয়ে যাওয়া দরকার। আপনি আমাকে যে প্রশ্ন করেছিলেন যে এখন এইটা থেকে শেষ পর্যন্ত কোনো ঝামেলা তৈরি হতে পারে, সেটা হলো কোন জায়গায় জানেন? আমি সেটা এই ঝগড়ার এটা এই জায়গায় দেখি না। আমি দেখি কোনটাতে, এই যে লাশ তুলে পুড়ে ফেলছে, জি জি, মানে এইটা তো অকল্পনীয় ব্যাপার। মানে আমাদের ধর্মের কথা বলেন, মানুষ হিসেবে বলেন, যেইভাবে বলেন, এটা কল্পনা করতে গা শিরশির করে, ভয় পাই, শিউরে ওঠে। এটা কি আমরা এত বড় জানোয়ার কীরকম করে হয়ে গেলাম? কিন্তু হয়েছি তো। এবং এটার কোনো কন্ট্রোল কী আছে? এবং তারপরে কি দেখছেন, এক দল আরেক দলকে দোষারোপ করছে, এটা ওরা করছে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্যে, ওই দল বলছে ওই দল করছে নির্বাচন যাতে না হতে পারে সেই জন্যে। অথচ কারো একবার মনে হচ্ছে না যে মানবতার যত বড় ধ্বংস সাধিত হচ্ছে, এইটাকে যদি আমি পুনরুদ্ধার করতে না পারি, তাহলে আমি আপনি কেউ এটার মধ্যে নিরাপদই থাকতে পারবো না। লাশ যখন পুড়িয়ে ফেলা হয়, তারপরে এই ধরনের অফিসের মধ্যে আগুন দেওয়া হচ্ছে। জাতীয় পার্টিকে আমি একেবারে এক কথাই বলবো, মানে আওয়ামী লীগ যদি নরক তৈরি করে, সেই নরকের কীট ছিল জাতীয় পার্টি। আমি হয়তো একটু কড়া বলে ফেললাম, জাতীয় পার্টির তারা আমাকে অভদ্রলোক ভাববেন না, আপনাদের পছন্দ করি, আপনাদের কাজকর্ম খারাপ ছিল তাই এরকম করে বললাম। আদারওয়াইজ অ্যাজ পলিটিক্যাল আমি আপনার সাথে ভালো সম্পর্কই রাখতে চাইব। তো ওদের অফিস জ্বালিয়ে দেবেন, কারণ আপনি বাতিল করতে বলতেছেন, তাদের ব্যান করতে বলছেন, সেগুলো করেন। হয়তো সে দাবিতে আমি সমর্থনও করতে পারি। আওয়ামী লীগের যখন আপনি অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়েছেন, তাদের ছাত্রলীগকে ব্যান করে দিয়েছেন, তখন জাতীয় পার্টির এরকম পানিশমেন্ট হতে পারতো। তারা সেই রকম কাজ করেছে আমি মনে করি, কিন্তু তাদের অফিসে আগুন লাগাবেন কেন? আমাদের দেশে শবে বরাতের রাতে মিরপুরে ওই যে বস্তির মধ্যে আগুন লেগেছিল, 7 জন পুড়ে মরে গেছিল। চিন্তা করেন আমরা আমাদের বস্তি গিয়েছি কোথায় গেছে। তো জাতীয় পার্টির অফিসে এরকম একটা ঘটনা ঘটলে কারা করেছে তা তো সবাই জানে। তো এই আগুন লাগানোর কালচারটাও আমি বলবো না, কোনোভাবেই এরকম উচিত হয় না। এই কাজগুলোই বন্ধ করবার ব্যাপারে সরকার থেকে উদ্যোগ দেখছি না। নূরকে যেরকম করে পিটালো, এটা তো আবার আর্মি করলো, মানে এরকম বাংলাদেশে কখনো ঘটে নাই। একটা বার হলো যে নূর একটা দলের প্রধান, তাকে এইভাবে ম্যান হ্যান্ডেল করা যেতে পারে না কোনোভাবেই না। তারপরে সেটা আবার আর্মি করলো, নেতৃত্ব দিলে কে বিভিন্ন জায়গা থেকে সেটার ছবি দেওয়া কে করেছে, কোনো ব্যবস্থা তো নেননি তাদের উপর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সারা দিন ধরে প্রক্টর এবং ভাইস চ্যান্সেলর ফেসবুকে কান্নাকাটি করছেন, আমাদেরকে মার্চে ধরে রাখাল, অত্যাচার নির্যাতন করছে, বাঁচান। পুলিশ যায়নি, গেছে আরও পরে। তো এই পুলিশ কি যাবে যদি 10-12টা লোক কিংবা 20-25টা লোক গিয়ে ব্যালট বাক্স বগল তলে নিয়ে বাড়িতে চলে যায়? আটকাবে কি? জাতীয় পার্টির সেক্রেটারি যিনি উনি বলেছেন যে যারা মব কন্ট্রোল করতে পারে না তারা ভোট করবে কীভাবে? এটা বড় প্রশ্ন। তো আমি বলছি, আবার বলছি, জাতীয় পার্টির ভূমিকা নিয়ে আমি মনে করি যে ওদের কথা বলারই এরকম জায়গা থাকা উচিত না। কিন্তু এই কথাটা তো ঠিক, যদি আপনি মবই কন্ট্রোল করতে পারবেন তাহলে ভোট করবেন কেমনে? প্রশ্নটা তৈরি হয়েছে।
এখন আমি আবার পাল্টা প্রশ্ন করি, আমি একা একাই কথা বলছি, আপনি প্রশ্ন করা হলে করবেন। সেটা হলো যে ধরেন আপনি ভোট যদি না করেন তাহলে কি হবে? প্রফেসর ইউনূস অনির্দিষ্টকাল থাকতে পারবেন না, উনি নিজে থাকবেনও না। প্রফেসর ইউনূস দেশ কত ভালো বা মন্দ চালাচ্ছেন, পারছেন কি পারছেন না, ওই বিতর্ক বা ওই আলোচনা পারলে পরেই করব। কিন্তু এইটা ঠিক, উনি লুটপাট তো করছেন না, উনি চোর ছ্যাচর নন, উনি ভোট ডাকাতি করছেন না, উনি একটা পার্টি বানাননি আবার ক্ষমতায় যাওয়ার জন্য একটা মতলব করছেন, এরকম তো নয়। ওই সব দিক থেকে খুবই ফেয়ার লোক। তো ওই মানুষটা ব্যর্থ যদি হয়ে যায়, ওই সরকারটা যদি ব্যর্থ হয়, তারপরে কোন সরকার সফল হবে? তার মানে কি মার্শাল ল চাই আমরা? তার মানে আমি বলতে চাইছি যে আমাদের সবাই মিলে এই নির্বাচনটিকে ওঠানো, সাকসেসফুল করে আমাদের দায়িত্ব হওয়া উচিত। জি, আমরা একটা বিরতি নিতে চাই। আমি এই আলোচনাটা তুলে রাখলাম, আমরা কি মার্শাল ল চাই কিনা। বিপি নূরের প্রসঙ্গে এসছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুরের প্রসঙ্গ এসছে, লাশ পোড়ানোর প্রসঙ্গ আসছে। এই কয়েকটি বিশেষ আলোচনা নিয়ে আমরা আবারও ফিরে আসবো। আমাদের প্রিয় অতিথি নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না রয়েছেন। আমি কয়েকটা বিষয় আলোচনা করবার জন্য তুলে রেখেছিলাম। একটা হচ্ছে বিপি নূরের হামলা, জাতীয় পার্টি অফিস মরদেহ পুড়িয়ে ফেলা, এবং একটি আলোচনা আপনি তুলেছিলেন যে ইউরোপ আমেরিকায় কি কখনো মার্শাল ল আসলে তারা চায় কিনা, কিন্তু আমাদের মতো দেশে যে মার্শাল ল আসলে মানুষ হাতে তালি দেয়। আপনি কি শঙ্কা করেন কিনা দেশে যে বর্তমান যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে এই ধরনের মার্শাল ল আসার মতো কোনো রকম অবস্থান তৈরি হতে পারে কিনা? ধরেন আমরা তো সবার কথা জানি না, আমি তো মার্শাল ল চাই না, আপনিও চান না। আমি মনে করি গণতন্ত্রকামী মানুষ মার্শাল ল চাইবে কেন? খোদ আর্মিকেও যদি জিজ্ঞেস করেন তারাও কি বলবেন কি হ্যাঁ মার্শাল ল দেয়, তাই ভালো। কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি যদি এরকম তৈরি হয়ে যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চলছে না, প্রফেসর ইউনূস এই 1 বছর 1 মাস সময়ের মধ্যে মানুষের কনফিডেন্স আরও বেশি অর্জন করেছেন, তা বলবার মতো জায়গাতে আমি দেখছি না। বরঞ্চ আমি দেখছি যে তার প্রতি সম্মান রেখেও মানুষ মনে করে যে উনি চালাতে পারছেন না। অনেকেই বলে উনি তো নির্বাচন, রাজনীতি বোঝে না। আর ব্যাপক সংখ্যক মানুষ জিজ্ঞেস করে ভাই ভোট হবে তো? তো এই যে প্রশ্ন করছে, সেই প্রশ্ন করাটাও তো এই সরকারের ব্যর্থতা। সরকার এই কনফিডেন্স দিতে পারছে না। আমি সেদিন আমাদের সঙ্গে যে বৈঠকটা হয়েছিল 4 দিন আগে, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আপনি তো কনফিডেন্সের সাথে ওই যে বিএনপি জামাত এনসিপির সাথে আলাদা আলাদা করে বসে একই দিনে, তারপরে বললেন ভোট ফেব্রুয়ারিতেই হবে। আমি বললাম আপনার নিউজ ছাপা হয়েছে, তার পাশে রেহমান সোবহান সাহেবের বক্তব্য ছাপা হয়েছে। এই 12 মাসে কোনো সংস্কারই করতে পারেননি, বাকি 6 মাসে আর কি করতে পারবেন? কোনটা বিশ্বাস করবে মানুষ? বিকজ রেহমান সোবহানকেও, মানে উনি হয়তো নোবেল পাননি, অতএব ডক্টর ইউনূসের ওই হাইটে যান নাই, বাট রেহমান সোবহান আমাদের দেশে অনেক উঁচু দরের মানুষ, যাকে অন্তত বুদ্ধিজীবী লোক তো একসময় বিশ্বাস করে। তাই বললাম এরকম যদি ঠিক একইভাবে বলি, স্যার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এত বড় একটা করুণ ঘটনা ঘটলো, আপনি ইউনিভার্সিটির টিচার, আমি ছাত্র, আমি আপনার ছাত্র ছিলাম, আপনি আছেন, তারপরে ওই পুলিশ তো গেল না। তো এরপরে যদি আপনি বলেন বা আপনার গভর্নমেন্ট বলে, তার চাইতে দেখা গেল একটা অন্য কোনো পার্টির বড় নেতা তার কথা শুনবে, আর ওর কথা ব্যালট বাক্সে নিয়ে চলে যাবে, কেউ কিছু করতে পারবে না। ঠেকাবেন কীরকম করে? তো এই যে ধরেন কনফিডেন্সের অভাব, মানে আমি আমার শিক্ষক প্রফেসর ইউনূসকে এখনও অগাধ শ্রদ্ধা করি, কিন্তু কেউ যদি আমাকে বলে আচ্ছা ভাই উনি ঠিকমতো ইলেকশন করতে পারবেন তো, আমি তো সাক্ষী দেবো না। দেবো না কারণ আমার তো নিজস্ব পলিটিক্যাল একটা বিবেচনা আছে। তা থেকে আমি যে প্রশ্ন আপনাকে করলাম সেই বিবেচনা আমার মাথায় আছে বলেই আমি করছি, এমনিতে তাকে বিব্রত করার জন্য করছি না। তো উনি কি করতে পারবেন? না যদি করেন তাহলে, না যদি পারেন তাহলে কী হবে? দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম থেকেই আমরা এই কথা বলছি, এটা প্রথম বৈঠকে যখন আমাদের গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক হয়েছিল, তখন প্রফেসর ইউনূসকে আমি বলেছিলাম যে আপনি যে কয়েকজনকে সব স্প্রেডশিট তখন আমাদের দেওয়া হয়নি, প্রিপেয়ার করছে, আমি বললাম ওদের যে লিখতে দিচ্ছেন তো তারা আমাদের সাথে কথা বলে বলে লিখুক না। তাহলে কি হয়, একটা আলোচনা এই ফাঁকে হয়েও গেল, ড্রাফটিংটা হলো, আপনি অনেক সময় বাঁচাতে পারতেন। উনি কিন্তু আমাকে বলেছিলেন আমি সেটাই করব, সেটা উনি করেননি। তারপরে অনেকে আমি বলেছিলাম যে এই বিষয়গুলো নিয়ে সবার সাথে আলোচনা করেন। হয় কি, নিরেট থিওরিটিক্যাল আলোচনায় না অনেক সময়
আপনি আপনার জায়গায় থেকে যান, আমি আমার জায়গায় থেকে যাই। কিন্তু আপনার আমার মধ্যে এক ধরনের নৈকট্য হলো, একটা সুসম্পর্ক গড়ে উঠলো। তখন আমি আপনাকে বোঝার চেষ্টা করি, আপনি আমাকে বোঝার চেষ্টা করেন। ব্যক্তিগত সম্পর্ক কাজ করে। তো প্রফেসর ইউনূস যদি সবার সাথে ডেকে কথাবার্তা বলেন, এইটা ভালো ওইটা বদ্ধ, একটা ডিসকোর্সের মধ্যে থাকেন, তাহলে উনি যে সাথে হ্যান্ডেল করতে পারতেন। উনি সেটাও বলেন আমি করব, কিন্তু করেননি উনি। তার মানে কি দাঁড়াচ্ছে, এখন যে জায়গাগুলোতে আটকে গেছে, বুঝতেই পারছেন, এনসিপি বলছে তারা গণপরিষদ ছাড়া করবে না বা পছন্দ করছে না, জামাত বলছে তারা পিআর ছাড়া করবে না। এখানে ব্লক যদি হয়ে যায়, তারা যদি বলে যে না আমরা কিন্তু ভোট করবো না, যদি আমি মনে করি তা বলবে না, মানে কাদের কথা বলছেন এটা? জামাত যদি বলে পিআর না হলে ভোট হবে না, আমি করব না, ওরা বাধা দিল না, কিছু করলো না, বলে আমি করব না, ওরা এরকম করবে তা আমি মনে করছি না। কারণ মার্শাল ল হলে তাদের ভালো হবে না, তাদেরও ক্ষতি হবে। এই জন্য আমি মনে করি ভোট হবে। কিন্তু যদি এরকম সিচুয়েশন অ্যারাইজ করে, তখন ভোট বন্ধ হয়ে গেলে বিকল্প কি আপনার কাছে? এই দুটো কারণ যে আমি বললাম, সেটা ছাড়াও যে কোনো কারণেই যদি ভোটটা আটকে যায়, তখন তো ইন্টারভেনশন ছাড়া কোনো পথ নেই। অতএব মার্শাল ল হবেই না, সে কথা কেমনি বলবো? আমার এই কথা দিয়ে দর্শক মণ্ডলী আপনাকে সহ বলছি, যারা আমাকে ভুল না বোঝেন, কোনো ক্রমেই আমি মার্শাল ল উস্কাচ্ছি না। কিন্তু আমি বলছি, এখন থেকেই সরকার যদি খালি পুলিশটাকে ঠিক করতে পারে, তাও একটা ভরসা করা যায়। ধরেন আমি যদি থেকে আমার এলাকায় আমি জিতবো, কিন্তু আবার 5টা ব্যালট বাক্স নিয়ে চলে যাবে, সেরকম অবস্থা তৈরি হয়েছে, তো আমি ভোট করবো আমি কী করতে? এরকম পরিস্থিতি কি হতে পারে? জাতীয় পার্টির সেক্রেটারি যেটা বলেছেন, স্বামীদের পাউডারি। হ্যাঁ, তো এরকম কথা তো অনেকের মধ্যে আছে। পুলিশ তো কোনো কাজই করছে না এখন, অন্তত এই ক্ষেত্রে পুলিশের নিজের বক্তব্য কীরকম। ধরে আমি আরও জায়গাতে বলেছি, এর আগে একটা টক শো ছিল আমার সময় টিভিতে, সেখানে বললাম আপনার এখানেও কথাটা বলি আমি, কারণ সব দুই জায়গায় নিশ্চয়ই একই শ্রোতা নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ কেন গেল না, পুলিশের আইজি, পুলিশের ডিআইজির সঙ্গে ওখানকার রেঞ্জের আমার পরিচিত এক ভদ্রলোক কথা বলেছেন, তিনি আবার ডিআইজির পরিচিত। ডিআইজি জবাব দিচ্ছে, আমরা কার পক্ষে যাব? একদিকে এলাকাবাসী, আরেকদিকে ছাত্র, আমরা তো জানি না আমাদের কি করা উচিত, তো আমরা যাচ্ছি না। এই জন্যে পরে গেছে, কি বুঝে গেছে আমি সেটার খোঁজ করিনি। তো এরকমই যদি হয় যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা অন্যরা প্রপার গাইডেন্সই পেল যে আমরা কোন দিকে যাব, তাও তো আনসার্টেনটি। এই অর্থে সবাইকে সতর্ক করতে আমি বলছি, বাজারে গুজব আছে আর একটা 111 হবে, যেন না হয়। কারণ ওটা আমাদেরকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। কারণ এই ভালো অবস্থা থেকেই আমরা আরও ভালোতে যেতে পারলাম না, আরও খারাপ অবস্থায় পড়ে গেলে সেখান থেকে উঠে আসবো কেমনি? আবার একটু দিয়ে রক্ত দিয়ে, এরকম তো হয় না। এই কারণে সবাই সজাগ থেকে এই ব্যাপারে যা যা করা দরকার প্রতিরোধক হিসেবে, সেটা করলে আমরা বাঁচতে পারি, না হলে উই স্ট্যান্ড রিস্ক। মানে আপনি কেন 111 সংখ্যা করছেন? আমি করছি না, হতে পারে যেটা বলছেন যে বাজারে গুজবের কথা বলছেন, এরকম বাজারে আছে এখন। এখন 111 হবে কি, সেটা 222 হবে, সেরকম করে না। আমি বলছি যদি গভর্নমেন্ট ওই জায়গাটায় যেতে না পারে, মানে এখন তো ধরেন প্রতিপক্ষ এরকম মনে হচ্ছে যে বিএনপি এবং জামাত বা এনসিপি যাই আছে, আমাদের অবস্থা আপনি বলতে পারেন যে আমরা নির্বাচনের পক্ষে, যে কোনোভাবেই হোক নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। এখন আমি যদি বলি যে কোনোভাবেই হোক, তাহলে বলবে তাহলে সংস্কার বাদ দিয়ে হবে, এটা তা বলছি না। সংস্কার যদ্দূর করা যায় সর্বোচ্চ বেশি করেই যেতে হবে, বিচার এরকম করেই আমরা বলি। কিন্তু সেইখানে এরকম নয় যে সংস্কারের ব্যাপারে যেরকম করে এই জোট বা ওই দল যেরকম প্রস্তাব দিচ্ছে ওই রকমই মনে করি। এখানে বহু ক্ষেত্রে আমাদের ভিন্ন মত আছে, সেইটা নিয়ে আমরা আমাদের জায়গায় থেকে আমাদের কথা বলছি। কিন্তু তারপরেও এই উভয় পক্ষ যদি নিজেদের মধ্যে সমঝোতার জায়গায় না আসে, সরকার পক্ষ সমঝোতা করে এক জায়গায় নিয়ে আসতে না পারে, এই সম্ভাবনার কথা বা এই আশঙ্কার কথা ভেবেই অনেকে বলছেন, তাহলে তো 111 হবে। মানে উভয় পক্ষের মধ্যে কারা কারা মেইন মনে করছেন? মানে আমি একদিকে বিএনপি বলছি, আর একদিকে জামাতের সাথে ইসলামপন্থী যারা যারা তাদের সাথে এর মধ্যে কথা বলেছে, যদিও কোনো জোট হয়নি। এনসিপিকে বলছি, এনসিপিও যে জামাতের সাথে গেছে আমি তাও বলছি না, কিন্তু এনসিপি কিছু কিছু কথা তো বলছে, যেমন ধরে যে গণপরিষদ ছাড়া তারা যাবে না। কিন্তু
যে জুলাই সনদ তৈরি করা হয়েছে তার মধ্যে গণপরিষদ লেখা নেই, তার মধ্যে পিআর নাই। ইলেকশন কমিশন, প্রধান নির্বাচন কমিশন বলেছেন ওটা তো কনস্টিটিউশনে নাই। তার মানে গভর্নমেন্টের একটা পজিশন বলা হয়ে গেছে। ওরা যদি বলে এগুলো না হলে করব না, ওরকম একটা বিপদের কথা ভেবে, মানে ওরা একদিকে ওইভাবে দাঁড়িয়ে যায়, এরা আরেকদিকে দাঁড়িয়ে, তখন আমরা ওদিকে তো যাব না, আমরা এদিকে থাকবো। আমরা মনে করব ভোটটা হয়ে যাওয়া উচিত। তবে সেক্ষেত্রে যেমন আমাদের সংবিধানে যেটি বলছিলেন যে পিআর পদ্ধতির কোনো কথা উল্লেখ নেই, যেটি প্রধান নির্বাচন কমিশন বা কমিশনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। এবং আমরা যেটি কথা হলো যে জুলাই সনদেও কিন্তু পিআরের কথা উল্লেখ নেই, এবং আমরা ইতিপূর্বে পিআর পদ্ধতি নির্বাচনের কথা কিন্তু কোনো আলোচনাও কিন্তু আসেনি। সেই পরিস্থিতিতে একটা জায়গার মধ্যে একটা হচ্ছে যদি কোনো কারণের জন্য একটি দল নির্বাচনে না আসে তাহলে পরিস্থিতি কি হবে, এবং সে কারণে একটা মার্শাল্লার কথা উড়িয়ে দেওয়া যায় না বলে একটা করেছেন। কিন্তু আপনি বলছেন বা আমরাও ভাবছি যে সরকার সেই জায়গাটার মধ্যে ঐক্যমতের জায়গাটা তৈরি করতে পারছে না। কিন্তু যে প্রধান যে দুটি দলের কথা আমরা বলি, একটু বড় ছোট যেটাই হোক না কেন, তারা কি তাদের অতীতের কথা মনে রাখতে পারবে না যে তারা গত 15-16 বছর তারা কীভাবে নির্যাতিত হয়েছে, তারা কীভাবে জুলুমের শিকার হয়েছে, তারা কীভাবে গুম হত্যার শিকার হয়েছে, কীভাবে তাদের মানুষদেরকে যে একটা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেই জায়গাগুলোকে একটু মনে রেখে তারা একত্রিত হতে পারে না। আপনারা সেই জায়গাটা কীভাবে দেখেন? আমি তো মনে করি পারে, সেই জন্য তো আমি বললাম যে আমি মনে করি না যে তারা অত দূর যাবে যে তারা নির্বাচন বর্জন করবে, সেটা আমি বলেছি। কিন্তু মানুষের মধ্যে এই শঙ্কাটা আছে, এটা বলেছি আমি। আপনি যখন আমাকে প্রশ্ন করছেন যে মার্শাল্লাহ কি আসতে পারে, তখন মানুষের মধ্যে যে বিবেচনা আছে সেইটা ধরে আমি বলছি। আর আসতে পারেই না সে কথা আমি বলবো কেন? মানুষ যখন ভাবছে তখন সতর্ক থাকাই ভালো। আমি সতর্কতার কথা বলছি। মার্শাল আসলে কি হতে পারে, মানে এটা তো বলা কনসিকুয়েন্স খুব কি হয়? মুশকিল, বলা খুব মুশকিল। কেন? মানে ধরেন দুই রকম ওপিনিয়ন আছে। আমি যে ওপিনিয়ন যা জানি সেটা বলছি। জি। একটা তো খুব ক্যাম্পেইন আছে রীতিমতো, যে যিনি সেনা প্রধান উনি তো শেখ হাসিনার আত্মীয় ছিলেন, উনি আওয়ামীপন্থী, মানে উনি ভারতপন্থী, ভারত তাকে দিয়ে খেলাচ্ছে। এই ক্যাম্পেইনটা দেশে এবং বিদেশের যে সমস্ত ইউটিউব আছে সেখান থেকে হচ্ছে যথেষ্ট পরিমাণে। আমি না জানি এরকম করে অপবাদ দিব কেন, আমি তা দিচ্ছি না। কিন্তু আমার এরকম একটা জিনিস মনে হয় যে ধরেন সেই উত্তাল সময়টার কথা বলে 3, 4, 5, যদি সেনাবাহিনী নিতেই চাইতো তাহলে তখন কি নিতে পারতো না? আমার মনে হয় কেউ এখন যুক্তি তো দিতে পারে, পারতোরা, নিজেদের মধ্যে সমস্যা ছিল, কত কি বলা যায় না। এই জন্য এইরকম বিতর্ক করে কথাবার্তা বলা, বিশেষ করে পাবলিক স্পিকিংয়ে এই ধরনের কথা হলে হয় কি মানুষের মধ্যে কনফিউশন হয়। আমি মনে করি যে আমাদের সেনাবাহিনী এখনও দেশকে ভালোবাসে, তারা ওই রকম জায়গায় যাবে না যেটা ক্ষতিকর কোনো প্রভাব রাখতে পারে। আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতৃত্ব যদি মোটামুটিভাবে একটা যুক্তিসঙ্গত আচরণ করতে পারে তাহলে এই সংকট আমরা উতরে যেতে পারবো আশা করি। তবে ব্যাপারটা আগের তুলনায় কঠিন মনে হচ্ছে। মানে আজ পর্যন্ত জুলাই সনদের ব্যাপারে কোনো আশার বাণী নাই। তাহলে দেখা যাক। ওই এবারে নিরাশ আধারে খোদা তুমি আশার নূর, না কীভাবে বলবো আমি জানি না। মানে আমি বলতে চাইছি যে এই রকম অনেক জটিলতা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। ওই যে আপনার 11 অ্যামেন্ডমেন্ট যখন হলো, আমরা সংসদীয় গণতন্ত্রে ফিরে গেলাম, অকল্পনীয় ছিল যেটা হতে পারে, কিন্তু হয়েছে। তো এখন আমি মনে করছি যে যে সংকটই আছে এই সংকটটাও কাটানো যাবে। আরও কনফিডেন্সের সাথে বলতে পারতাম, কিন্তু সরকার যেটা দায়িত্বে আছে এরা এই বিষয়গুলো বোঝে না। এটাতে উদ্যোগটা কে নেবে, যে বিবাদমান বা মানে তর্কের মধ্যে লিপ্ত পক্ষগুলোকে আলোচনার টেবিলে নিষ্পত্তি করাবে, এরকম কাউকে আমি দেখি না। ওই জন্যে শঙ্কাটাও বলে রাখছি। কিন্তু এই দুটোর মধ্যে যদি বলেন আপনি কোন দিকে বেশি আছেন, তাহলে আশা নিয়েই বেঁচে আছি, আশা নিয়েই চলছি। আমি মনে করি শেষ পর্যন্ত আশাও বাস্তবায়িত হবে। আপনি বলছিলেন যে আপনি নির্বাচনের পক্ষে, এবং সেই ফেব্রুয়ারির নির্বাচন তো অবশ্যই জাতির একটা আশা আকাঙ্ক্ষার জন্য সবাই বসে আছে কবে ভোট দিবে।
কবে একটি গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে সরকার আসবেন। তো সেই নির্বাচনের পথে যখন দেশ হাঁটছে ঠিক সেই সময় কিন্তু একেবারেই এই যে নানা রকমভাবে বিশেষ করে গত দুই তিন দিন আগে যে লাশ পড়ানোর ঘটনাটা যেটি ঘটে গেল এবং বারবার জাতীয় পার্টি অফিসে হামলার যে ঘটনা ঘটলো, বিপি নূরের প্রতি হামলার ঘটনা ঘটলো, এটা কি বিদেশি শক্তি, যেটি খানিকটা একটুখানি আপনি বলবার চেষ্টা করলেন, বিদেশি শক্তির কোথাও কি বা পার্শ্ববর্তী রাষ্ট্রের কোথাওকার কি কোনো, বিশেষ করে আবার দেখা গিয়েছে যে আওয়ামী লীগের একটা ঝটিকা মিছিলের কথাও আমরা দেখেছি, আমরা কি পার্শ্ববর্তী শক্তির আবার কোনো এই ধরনের কোনো বেড়াজালের মধ্যে পড়ে যাচ্ছে কিনা? মানে বেড়াজাল বলতে কি, ধরেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক তো ভালো যাচ্ছে না, জি, এবং এই ভালো যে যাচ্ছে না তার জন্য আমি কোনো দায়ী আছে বলে মনে করি না। এই দায়টা সম্পূর্ণ তাদের। তারা বাংলাদেশকে যেভাবে দেখেছে ওই দেখার মধ্যে ভুল ছিল। বাংলাদেশ একটা সভরেন কান্ট্রি, আমরা আমাদের মতো চলবো, তাদের কথা মতো তো আমরা চলবো না। এটা তাদের বোঝা উচিত, না বোঝার কথা নয়। শেখ হাসিনা তাদের দৃষ্টি বিভ্রম ঘটিয়েছিলেন এরকম করে যে তারা ধরে নিয়েছিলেন শেখ হাসিনাই শুরু, শেখ হাসিনাই শেষ, মানে আর কোনো কিছু হবে না, এরকম হয়তো তারা ভেবেছিলেন। যখন শেখ হাসিনার পতন হয়েছে, সেই সরকারের পতন হয়েছে, তখন এরা খুবই আশাহত হয়েছে এবং তারা বর্তমানে যে সরকার আছে তাকে মানেনি, আজ পর্যন্ত মানে না। তারা বলছে নির্বাচিত সরকার আসলে তারা মানবে। এই নির্বাচিত সরকারের পেছনে অনেক খেলা থাকতে পারে। যেমন ধরেন ইনক্লুসিভ নির্বাচন বলে একটা কথা তো বলা হচ্ছে। এই কথা প্রথম আমরা প্রফেসর ইউনূসের মুখেই শুনেছি, কিন্তু ব্যাখ্যা জানি না। উনি ইনক্লুসিভ নির্বাচন বলছেন, আবার আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেছেন। তাহলে আওয়ামী লীগের তো নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তা ইনক্লুসিভ বলতে উনি কী মিন করেছেন জানি না, এটা জানতে চাও হচ্ছে কিন্তু বলেননি। এখন এরকম কি যে প্রতিবেশীরা চাপ তৈরি করছে যাতে তাদেরকে নেওয়া হয়? পশ্চিমা দেশগুলোর এক ধরনের প্রবণতা আছে, তারা কিন্তু এগুলো বলতে চায় ইনক্লুসিভ করো তোমরা, ওরাও বলতে চায়। ওদের ইনক্লুসিভের ব্যাখ্যা কি তাও জানি না। এতে কি আমাদের সরকার বিব্রত? এই কারণে কি আমাদের এখানকার অবস্থার কোনো নতুন দিক নির্দেশনা হতে পারে? আমি মনে করি জনগণ এত সহজে পতিত স্বৈরাচারী সরকারকে ক্ষমা করবে না। তারা তাদের বিচার চায়, শাস্তি দেখতে চায়, তাদের যে ধরনের অপকর্ম হয়েছে মানবতা বিরোধী তার সব কিছুর পুঙ্খানুপুঙ্খ জানতে চায় এবং তার পরিণতি দেখতে চায়। এগুলোতে প্রতিবেশীরা খুশি নাও হইতে পারে, কারণ এখন আমাদের হিস্সা চাই পুরোপুরি, এখন আমরা সম্মানের সাথে কথা বলতে চাই, এখন আমরা একই উচ্চতায় দাঁড়িয়ে কথা বলছি। এগুলো নাও পছন্দ হতে পারে তাদের, কিন্তু এই কারণে তারা বিশাল কিছু করে ফেলতে পারবে আমি এরকম মনে করি যদি আমরা সতর্ক থাকি। আমি জানি যে আমার এই কথাটা অনেক বড় কথা হয়ে গেল, কিন্তু এটাকে আমি বড় কথা হিসেবে বলছি না, আমি সাধারণ কথা হিসেবে বলছি। মানে যেমন ধরেন, মানে আপনি আমাকে যেরকম করে, আমি একাই আছি সেজন্য ফ্রিলি কথা বলছি, সেই জন্য কথা অনেক বেশি হয়ে যাচ্ছে। বেশি কথা হলে ডিসকোর্সটা হয় না, তো ইন্টারাকশনটা হয় না, মানে ডাইরেকশন হারিয়ে যেতে পারে। নূরকে নিয়ে যে প্রশ্ন করলেন, নূরদের একটা ধারণা, অন্য এরকম বলেছেন বলে জানি না, ধারণা যে জাতীয় পার্টি যেরকম করছে তাতে তারা তাদের মার্কা নিয়ে আওয়ামী লীগকে শেল্টার দেবে, অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী এখানে আসবে এবং সেইভাবে তারা ভোট করবে, করে ফার্স্ট অপোজিশন পার্টি হিসেবে আসবে। এটা কতদূর সম্ভব হবে না হবে এই বিতর্ক পরে রাখি। প্রথম বিতর্ক হচ্ছে, বা প্রথম কথাটা হচ্ছে যে এই বিতর্কে জাতীয় পার্টি যেটা মরে যাচ্ছিল, খাবি খাচ্ছিল, এটা আবার চাঙ্গা হয়ে গেছে, লোকজনের মুখে মুখে আলোচনার মধ্যে এসে গেল। ফলে এই যে ওদের অফিসে আগুন দেওয়া ইত্যাদি করা, এগুলোর রেজাল্ট আমাদের জন্য যে ভালো হলো আমার তা মনে হচ্ছে না। যদি একটা আন্দোলনই হতো যে জাতীয় পার্টি যেহেতু আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ করে সেটাও নিষিদ্ধ করা হোক, সেটা একটা যুক্তি মানুষ বুঝতো এবং সেই আন্দোলনটা গণতান্ত্রিকভাবেই করা যেত, এবং সেই আন্দোলনটা প্রথম থেকে ধারাবাহিকভাবে করলে এই আন্দোলনটা হয়তো জিতেও আসতো।
এখন এর পরিণতি কী হবে তা আমি বুঝতে পারছি না। কেন নূরকে তারা পেটানো হলো? আর অনেক সময় হয়, ধরেন আমি আপনাকে চিনি বহু বছর ধরে, অতএব আপনি একটা কাজ করতে চান, আমি বুঝি যে আপনি কেন চান, আপনার ইন্টেনশন কি, আপনার ভেতরটা কত পরিচ্ছন্ন, ভালো, একটা ভালো মন নিয়ে করছেন না কীরকম করে করছেন। কিন্তু আপনার সম্পর্কে যদি আমার প্রশ্ন থাকে, আপনাকে আবার যদি জানার ঘাটতি থাকে, তাহলে আপনি হয়তো একটা ভালো কাজ করতে গেলেও আমি 10 বার ভাববো যে কতখানি তার সাথে আমি যেতে পারবো। এরকম হয়েছে যে রাজনীতিতে পারস্পরিক শ্রদ্ধাবোধের এই জায়গাটার মধ্যে তো ঘাটতি হয়ে গেছে এখন। ফলে এই জাতীয় পার্টি কোথা থেকে আসলো, আসলো, কীভাবে সার্ভাইভ করলো পতনের পরে, সেই ইতিহাস যদি দেখেন তাহলে কাউকেই আপনি 100 মার্কস দিতে পারবেন না। এটা একটা সংকট আছে আমাদের। আর বর্তমান সময়ে যারা এই লড়াইটা করতে চাচ্ছে, খেয়াল করবেন তাদের রাজনৈতিক লড়াইটা কিন্তু হয়নি, কোনো দাবি হয়নি, এই দাবির ভিত্তিতে তারা এটা করছে। আগুন দিয়েছে, মার খেয়েছে, আর্মি পিটিয়েছে, এইসব কাহিনী আর কি, থ্রিলিং, যেগুলো শুনতে মজা লাগে, এর বাইরে দাঁড়ায়নি। তো এদিক থেকে আমরা খুব ভালোভাবে এগুচ্ছি তা মনে হচ্ছে না। সরকার কি করছেন তা বোঝা আরও মুশকিল। খুব একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাকে। আমি আজকে একটা খবর জানলাম যে জামাতের 4 জন নেতাকে সরকার ট্রাভেল পাস দিয়েছেন ফর ক্যানাডা। আচ্ছা, মানে কানাডায় তারা আছেন? না না, ট্রাভেল পাস দিয়েছেন। আচ্ছা, তারা বাংলাদেশে আছে, বাংলাদেশে আছেন। হ্যাঁ, ট্রাভেল পাস দিয়েছেন মানে ওইটা বলা থাকে এমবেসিকে বা হাই কমিশনকে যে তাদের সব রকম সরকারি ফ্যাসিলিটি যাতে দেওয়া হয়, তাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রেও যাতে প্রসেসটা করা হয় ইত্যাদি। একদম ব্যক্তিগত একটা ফিলিং বলি, আমার মনে হলো যে আমি কেন পাবো না এটা। আমি আজকে আপনার এখানে বলছি, জি জি জি, আমার পাসপোর্ট সরকার 10 বছর আটকে রেখেছে, তারপরে পাসপোর্ট পেয়েছি, সেই পাসপোর্ট আপডেট করে টরে আমার যাওয়ানি, আমার ছেলে মেয়ে দুটোই ওখানে পড়ে, আমি যেতে চাই। আমি জানি ভিসার জন্য জমা দিলে 1 বছর পরেও ডাকতে পারে ওখানকার যে সিস্টেম। তাহলে গভর্নমেন্ট ওদের যদি বলতে পারে আমাকে বলছে না কেন? কেন প্রশ্নটা করছি, বিকজ ও পেলে আমি পাবো না কেন? তার গভর্নমেন্টের দৃষ্টিটা কি, তার কাউকে কি ফেভার করছে? ঢাকা ইউনিভার্সিটি ইলেকশন নিয়ে যে অভিযোগটা উঠেছে কর্তৃপক্ষের উপরে, যে তারা একটা বিশেষ মহলকে ফ্যাসিলিটি দিতে চায়। প্রফেসর ইউনূস যেরকম করে বলেছেন এই শিক্ষার্থীরা রক্ত দিয়ে জীবন দিয়ে সরকারের পরিবর্তন করেছে, তারা এখন আরও কিছু করতে চায়, আমাদের তো সাহায্য করাই উচিত। মানে ওরা যে পার্টি করতে চায় তাদের তো সাহায্য করতে হবে, গভর্নমেন্ট ওদের পার্টি করে সাহায্য করতে পারে না। তো আপনার সিম্প্যাথি যতই থাকুক ব্যক্তিগতভাবে পারেন, কিন্তু আপনি গভর্নমেন্ট ওয়াইজ পারেন না। একইভাবে আমি বলি আমাকে কেন দেওয়া হবে না? যেহেতু ওই 4 জনকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে, আপনি তো সেটার হকদার। আমাকে দেওয়া হবে না কেন? নিশ্চয়ই অন্য নিশ্চয়ই। কেউ তো এরকম জিজ্ঞেস করতে পারেন। তো এইভাবে যদি গভর্নমেন্টই 2 রকম স্ট্যান্ডার্ডের কাজ করে, তাহলে আজকে আমি যেরকম প্রশ্ন করছি অন্যান্য প্রশ্ন করে। আমি দর্শক যারা শুনছে তাদের কাছে ভাবতে নিচ্ছি ব্যক্তিগতভাবে, মানে সরকারের কাছে ট্রাভেল পাস চেয়ে আমি আবেদন করছি তারা, কিন্তু এটা আমি নিশ্চয়ই মনে করি যে এগুলো ঠিক নয়। সরকার যেরকম করে এক চোখে লবণ বেচবেন আরেক চোখে আদা বেচবেন, সেটা ঠিক মনে করছি না। সেই জন্য আমি কথাটা বললাম। দর্শক, আমরা একটা বিরতি নিচ্ছি, তারপর আমরা আলোচনায় ফিরে আসবো। দর্শক, আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হচ্ছে। ইস্পানি মির্জাপুর শিবরাত্রিতে আমরা একটা শেষ বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো। আমাদের সাথে নাগরিক ঐক্যের সভাপতি যারা মাহমুদুর রহমান মান্না আবারও শেষ আলোচনায় যুক্ত থাকবেন। ইস্পানি মির্জাপুর শিবরাত্রিতে আমরা শেষ বিরতির পর আবারও ফিরে এসেছি। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলছিলাম। নাগরিক ঐক্যের সভাপতি যারা মাহমুদুর রহমান মান্না আমাদের সাথে রয়েছেন। মানবের শেষ মুহূর্তের আলোচনায় 1-11 মাসাল্লাহ কোনোটারই আমরা প্রত্যাশা করি না। আমরা সেটা মনে করি এই দেশের প্রেক্ষাপটে সেটি হয়তো গ্রহণযোগ্য হবে না। কিন্তু এখন যে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো, বামগুলো, সে যে পরস্পর যে বিরাজমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশ একটি কঠিন অবস্থার মুখোমুখি হতে পারে বলে একটা শঙ্কা কিন্তু আমরা করছি। তো সে অবস্থায় আপনি কিছু যদি মনে না করেন, আপনার দল হয়তো ছোট হতে পারে, কিন্তু নেতা হিসেবে আপনি কিন্তু বেশ বড়। নেতা হিসেবে আপনার পরিচিতি কিন্তু অনেক দলের চাইতেও বেশ বড়। তো আপনি এই যে ভীষণ বড় একটা পরীক্ষার মুখোমুখি বাংলাদেশ হতে পারে, সে অবস্থার উত্তরণের পথটাকে আপনি কীভাবে দেখেন? 1 নম্বর সাজেশন আমি বলবো, যদিও তাদের সঙ্গে দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি, বিএনপির কথা বলছি আমি, তাদের এই কথাটা বেশি করে ভাবা উচিত। আমি বলছি দেখছি যে তারা ভাবছেন, মানে ধরেন এই যে
ঐকমত্য কমিশনের যে আলোচনাটা চললো সেখানে বিএনপি যিনি প্রতিনিধি উনি খুবই ধৈর্যের পরিচয় দিয়েছেন, উইথ দেখিয়েছেন, এবং তার কারণেই বলতে পারি যে অন্যান্যরাও সাথে আছে, একসাথে সবাই মিলেই আলোচনাটা ভেস্তে যায়নি, ভেঙে যায়নি, বা একটা ক্রাইসিস তৈরি হয়নি। এই জায়গাটা মেনটেন করতে হবে। দুটো তিনটা জায়গা খুব ইম্পর্ট্যান্ট আছে যেগুলোতে নিষ্পত্তি হলে আমরা সংশয় কাটিয়ে উঠতে পারি। এর মধ্যে যেমন ধরেন একটা হচ্ছে যে সনদটা তৈরি হচ্ছে সেটার লিগ্যাল বেসিস কি, এর আইনি একটা সাপোর্ট তো লাগবে। এই আইনি সাপোর্টের ব্যাপার তারা ভাবছেন, এবং আমি তো আপনার কাছে বললাম আমি তাদের কাছেই শুনেছি এটা এরকম হতে পারে, ওই 106 অনুসরণ করে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স এসে যাওয়া হয়, সবাই মানা উচিত। আপনি তবু একটা জিনিস দিলেন যে এটা বিরোধ করতে পারবেন না, ঠিক এরকম অন্যান্য বিষয়গুলোতেও কাজ করতে পারবেন আপনি, আমি মনে করি করে এখান থেকে বেরিয়ে আসা যাবে। বিএনপির কথা কেন বলছি, তারা সবচেয়ে বড় দল এবং তারা মনে করে, আমি সেই মনে করার সাথে বিরোধ করছি না, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারাই জিতবে, ক্ষমতায়ও হয়তো যাবে। তার মানে দেশ ভবিষ্যতে কি হবে তার দায়িত্ব তাদের উপরে যাবে। তারা এখন থেকে যদি সেরকম করে ভাবতে পারে, সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে, অন্যদেরকে সাথে নেবার চেষ্টা করে, একটা শক্তিশালী অপোজিশন থাকতে তো অসুবিধা কী হয়, এইভাবে যদি ভেবে করে সেটা তাদের সবচেয়ে বেশি দায়িত্ব মনে করি। আমি সরকারের দায়িত্ব একটা বারে বলতে পারতাম, কিন্তু সরকার কিন্তু ইজিলি বলতে পারে ভাই আছি 5.5 মাস, তারপর যা খুশি তাই করেন, আমাদের অত দায় নেই, আপনারা না মানলে আমরা কি করব। কিন্তু তারপর আমি মনে করি তাদের দায়টাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রফেসর ইউনূস এবং তার সরকার যদি সত্যটা বুঝে তার পক্ষে দৃঢ় হতে পারে, তাহলে যারা দোদুল্যমান আছেন, যারা মাঝে মাঝে এদিক ওদিক করছেন বা একটু সমস্যা তৈরি করবার চেষ্টা করছেন, সেগুলো ম্যানেজ করা যাবে। ওভারঅল আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং ইকোনমি পুলিশের কাছে বলবো, তাদেরকেও আজকের এই সংকটে এগিয়ে আসতে হবে। আমি মনে করি সেনাবাহিনী অতীতে এরকম লোভ লালসা মুক্ত দেশপ্রেমের পরিচয় দিয়েছে। পুলিশ বাহিনীকে করাপ্ট করেছে গভর্নমেন্ট, মানে লাইকওয়াইজ বলতে পারি যে যত অত্যাচার জনগণের উপর হয়েছে, গুম খুন গুপ্ত হত্যা হয়েছে, তো সেটা র্যাবও করেছে, আর্মিও যে করেনি সেরকমও তো না। পুলিশকেও এই জায়গাটা প্রিপেয়ার করে দিতে সরকারের সহযোগিতা লাগবে। সরকারকে যদি পুলিশও সহযোগিতা করে তাহলে খুবই চমৎকার একটা নির্বাচন হতে পারে, যেটা প্রফেসর মাঝে মাঝে বলেন। এবং সংকট কাটিয়ে ওঠার জন্য এটাই দরকার। এক কথাই বলবো, অংশী যারা তাদের সবাইকেই আজকের এই ক্রাইসিসে দেশ সেবার ব্রত নিয়ে সামনে আসতে হবে, তাহলে সলিউশন হবে। জি, ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীর কথা শুনলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা শুনলাম, এবং সরকারকে দোদুল্যমান অবস্থা থেকে সরে এসে, এবং যে অবস্থা সেটি হচ্ছে নির্বাচনের পথে হাঁটার যে গতি, সেই গতিটাকে মসৃণ করবার জন্য সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে হাতে নিয়ে কাজ করতে হবে। আজকে বিএনপি বলি, জামায়াত ইসলাম বলি, এনসিপি বলি, ইসলামিক দলগুলো বলি, যেটা মান্না ভাই আহ্বান জানালেন যে বড় দল হিসেবে বিএনপি হয়তো রয়েছে, হয়তোবা তারা হয়তোবা ক্ষমতায় যাবেন, কিন্তু তাদের উপরে হয়তো দায়িত্ব বেশি বর্তায়। আমরা কিন্তু বাংলাদেশকে কোনো ভীষণ পরীক্ষা না, আমরা কোনো অগ্নি পরীক্ষায় ফেলতে চাই না, কারণ অগ্নি পরীক্ষার ফলাফল কিন্তু আমাদের জন্য কোনোভাবে ভালো হতে নাও পারে। তাই আমরা চাই যে বাংলাদেশ এগিয়ে যাক, একটা গণতন্ত্রের অভিযাত্রায় বাংলাদেশ যেভাবে 5ই আগস্টের পরে তার পদযাত্রা শুরু করেছে, সেই পদযাত্রার যাতে শুভ সূচনা হয় একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে, সে প্রত্যাশা করে আমরা আমাদের আজকের ইস্পানি মির্জা শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।